যদি তারা অবৈধভাবে নিযুক্ত না করতেন তাহলে হাইকোর্টে মামলাই হতো না। মামলা হওয়ার পরেও সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে বারবার বলা হয়েছে যে আপনারা তালিকাটা দিন যে কারা কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, কারা কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে। যদি তারা অবৈধভাবে কারা নিযুক্ত হয়েছেন সেই তালিকাটা কোর্টে দিয়ে দিতেন তাহলে তাদের ব্যাপারে এরকম রায় হতো। তো যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের চাকরি চলে গেলে তারা তো টাকাটা ফেরত চাইতো, কাদের কাছে চাই। তো ওই 10% উপর যখন তাকে ধরে গাছে বেঁধে পেটাই করতো তখন সে তো ওই 90% যাকে দিয়েছে তার কাছে আসতো। এখন যারা কোনো অন্যায় করেননি তাদের চাকরি বাতিল হয়েছে, এই কদিন পরে তাদের বেতন জুটবে না, তাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, অন্য অন্য দায় আছে, তো তাদের তো ক্ষুব্ধ হওয়ার কারণ আছে। নমস্কার, ইনস্টা খবরে আপনাকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল স্যার মহাশয়। আচ্ছা স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই বিকাশ ভবনের সামনে যেভাবে শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তোলা হচ্ছে বা পুলিশদের দিয়ে গায়ে হাত তোলানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, কিভাবে দেখছেন এই ঘটনাটা? আপনারাও জানেন যে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন কোর্টে তাদের যে চাকরি বাতিল হয়েছে সেটা তাদের কোনো অপরাধের জন্য হয়নি। কার অপরাধের জন্য হয়েছে? মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের লোকেরা যে কোটি কোটি টাকা তুলে ঘুষ খেয়ে অবৈধভাবে কিছু লোককে নিযুক্ত করেছিলেন তার জন্য। যদি তারা অবৈধভাবে নিযুক্ত না করতেন তাহলে হাইকোর্টে মামলাই হতো না। মামলা হওয়ার পরেও সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে বারবার বলা হয়েছে যে আপনারা তালিকাটা দিন যে কারা কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, কারা কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে। তারা যদি তালিকাটা দিয়ে দিতেন তাহলে বৈধভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের চাকরি বাতিল হতো না। সুপ্রিম কোর্টেও তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছিল যে আপনারা বলুন যে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, তারা তালিকাটা দিন। তালিকাটা কেন দেননি আপনারা জানেন? সিবিআই কিছু লোককে অবৈধভাবে নিযুক্ত হয়েছেন বলে শনাক্ত করেছিল। তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে? যে তাদের যা বেতন নিয়েছেন সুদ সমেত সেটা ফেরত দিতে হবে এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা অবৈধভাবে কারা নিযুক্ত হয়েছেন সেই তালিকাটা কোর্টে দিয়ে দিতেন তাহলে তাদের ব্যাপারে এরকম রায় হতো। তো যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের চাকরি চলে গেলে তারা তো টাকাটা ফেরত চাইতো, কাদের কাছে চাইতো? কুন্তল ঘোষ বলেছিলেন যে আমি যে টাকা তুলি তার 10% আমি রাখি, বাকি 90% পাঠিয়ে দিই। তো ওই 10%-এর উপর যখন তাকে ধরে গাছে বেঁধে পেটাই করতো তখন সে তো ওই 90% যাকে দিয়েছে তার কাছে আসতো। তো এই 90%-এর উপর যদি চাপটা না পড়ে তার জন্য তারা তালিকা দেবে। অতএব অপরাধ করেছেন প্রথমে ঘুষ খেয়ে অবৈধভাবে নিয়োগ করে, তারপর তালিকা না দিয়ে আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যা ধরনের পুলিশের লোকেরা কাজ করে। এখন যারা কোনো অন্যায় করেননি তাদের চাকরি বাতিল হয়েছে, এই কদিন পরে তাদের বেতন জুটবে না, তাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, অন্য অন্য দায় আছে, তো তাদের তো ক্ষুব্ধ হওয়ার কারণ আছে। পুলিশের লোকেরা বলছেন যে তারা কর্তব্য পালন করেছে। তো মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিরা যখন ঘুষ খাচ্ছিলেন তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে কেস করা কি আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে না? তো আপনাদের তো শুধু ইউনিফর্ম পরা পুলিশ নাই, সাদা পোশাকের রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে। তো যখন এই মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য এরা ঘুষ খেয়ে অবৈধভাবে নিয়োগ করছিলেন তখন কি আপনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? আপনারা কি তখন বেতন নেননি? তখন আপনাদের কর্তব্য জাগ্রত হয়নি? এখন যারা বৈধভাবে চাকরি পেয়ে তাদের চাকরি বাতিল হয়েছে তারা আন্দোলন করতে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আপনাদের কর্তব্যবোধ জেগে উঠছে। আর হ্যাঁ, আর যারা এরকম ঘুষ খেয়ে অবৈধ কাজ করেছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কর্তব্যবোধ নাই। এর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা পার্থ চ্যাটার্জি বা তার বান্ধবের বাড়ি থেকে এই যে কোটি কোটি টাকা
আরও সব মূল্যবান সামগ্রী উদ্ধার করলেন। পুলিশের কাছে কোনো খবর ছিল না। যদি না থাকে তাহলে আমাদের করের টাকায় তাদের কেন পোষা হচ্ছে? তারা তো কিছু কাজ করবে, তো কিছু কর্তব্য দেখাবে। তো সেখানে যদি তারা কর্তব্য দেখাতেন তাহলে বিকাশ ভবনে তারা কি করেছেন তা নিয়ে এত প্রশ্ন উঠতো না। কিন্তু সেখানেও তারা শাসক দলের নেতাদের কথা শুনে কাজ করছেন, এখানেও তারা শাসক দলের নেতাদের কথা শুনে কাজ করবে। শাসক দলের এক নেতা এসে তো হেলমেট দিয়ে লাথি মেরে আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছিলেন। একেবারে যখন আক্রমণ করলেন পরে আর তখন তাদের কর্তব্যবোধ জাগ্রত হয়নি ওই অপরাধটা বন্ধ করা বা তার বিরুদ্ধে মামলা শুরু করে তদন্ত করা কি তাদের কর্তব্যের মধ্যে ছিল না? একেবারে এই যে উপস্থিত ছিলেন বিকাশ ভবনের সামনে তৃণমূল নেতা, যে এই যে তো ওনার যে গুন্ডা বাহিনী শিক্ষিকাদের ওপর যে অত্যাচার করলো, তারপরে পুলিশ, কলকাতা পুলিশের উচ্চপদস্থ যারা ছিলেন তারা একটা প্রেস কনফারেন্স করে তারই পক্ষ নিতে দেখা। একটাই কথা এখানে বলা যায় যে পুলিশের লোকেদের আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করা উচিত, কিন্তু পুলিশের লোকেরা শাসক দলের নেতাদের ইচ্ছা অনুসারে বেআইনিভাবে কাজ করছে, সেই জন্য এরকম করছে। তবে মানে এর এক মিনিট। আচ্ছা, একেবারে একটা অন্য প্রসঙ্গে আসি। এই যে 25% ডিএ রাজ্য সরকারকে দিতে হচ্ছে, এর ফলে রাজ্য সরকার কতটা বিপাকে পড়ছে? খুব বেশি বিপাকে পড়ার কথা নেই, কারণ রাজ্য সরকারের তো যখন এখন বর্তমানে যারা শাসক দল ক্ষমতায় এসছে, তারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিছু দেনা ছিল, কিন্তু তারা ওই যে সংস্কৃত একটা কথা আছে না, যে যাবজ্জীবিত সুখম জীবে ঋণং কৃত ঘৃতং পিবে, তো তারা তো ধার করছেন আর খরচ করে যাচ্ছেন। এরপরে যারা আসবে তারা বুঝবে। এখন দেখুন যে ঋণের বোঝা কতটা হয়েছে, তো দরকার হলে তারা আবার ঋণ নেবেন। আচ্ছা, এই যে মুখ্যমন্ত্রী যেমনটা বলছিলেন যে তার কোষাগারে টাকা নেই, তিনি ডিএ দিতে পারবেন না, কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের আবার একটা ভাতা ঘোষণা করছে, তাহলে এই টাকা কোথা থেকে আসছে? গ্রুপ সি গ্রুপ ডিতে শুধু না, পুরোহিতদের ভাতা দিচ্ছেন। এই যে দীঘায় মন্দির তৈরি করলেন, এই যে লোকেরা পুজো করতে গেলে তাদেরকে টাকা দিচ্ছেন, কোথায় পাচ্ছেন? ওনার সব মেলা খেলা এসবের জন্য টাকা আছে। আর যারা সরকারি কর্মচারী যারা কাজ করে তাদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য তার কাছে টাকা নেই, তো সেই জন্য তো লোক বিশ্বাস করে না, এবং তিনি ঠিক কথা বলছেন এটা কেউ মনে করেন না, এবং কোর্টও মনে করেননি। কোর্ট যদি মনে করতেন তাহলে এরকম আদেশ জজ সাহেবের দিতেন না। ধন্যবাদ স্যার।